আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবার সকলেই সুস্থ এবং ভালো আছে প্রত্যাশা রাখি এবং প্রত্যাশাই করি সকলের জন্য। আজ আমি তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে ফিন্যান্স ও ব্যাংকিংয়ের দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য নবম অধ্যায়ের আলোচনা করব। তোমরা পূর্বের গত বছরও 2020 শিক্ষাবর্ষেও নবম অধ্যায় এই ফিন্যান্সের আলোচনা হয়েছিল। তোমরা সেখান থেকেও পূর্বের ভিডিওগুলো দেখলেও দেখতে পারবে। গত মাসেও আমি এই অধ্যায় থেকে কিছু আলোচনা করেছিলাম, তা একটু মনে করিয়ে দিচ্ছি, তারপরে আজকের পাঠ আলোচনা করব। নবম অধ্যায় ছিল ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। তো এখানে আমরা পড়েছিলাম ব্যাংক ব্যবসার আকার, আকৃতি, উদ্দেশ্য, গঠনে যে আমূল পরিবর্তন হচ্ছে। এখন যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব হয়েছে। তার পরবর্তীতে ব্যাংকিং কার্যক্রমকে অর্থাৎ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য তার আকার, আকৃতি, উদ্দেশ্য, গঠনে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। কারণ ব্যাংকের আগে উদ্দেশ্য ছিল মাত্র মানুষের শুধুমাত্র টাকাকে গচ্ছিত রাখা এবং মানুষকে প্রয়োজনে সে যেন ব্যবহার করতে পারে, অন্যকে ঋণ দেওয়া, এটুকু কাজ ছিল। এখন ব্যাংকের উদ্দেশ্য প্রেক্ষাপটও পরিবর্তন হয়েছে। উদ্দেশ্যকেও 3 ভাগে ভাগ করা হয়েছে আধুনিক সমাজে বা আধুনিক ব্যাংকিং ব্যবস্থাপনায়। আধুনিক যে এখন যে অবস্থান চলছে, আধুনিক শিল্প চলছে, আধুনিক সময়ে আধুনিক যুগে ব্যাংকিং ব্যবসায়েরও উদ্দেশ্য 3টি। প্রথম উদ্দেশ্য ছিল ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। এগুলো ছিল ব্যাংকের উদ্দেশ্য। এই বিষয়ে আলোচনা হয়েছে। এবার মালিকদের উদ্দেশ্যগুলো কী ছিল? তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন। তার মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, তার তহবিলকে সঠিকভাবে বিনিয়োগ করা, মুনাফা অর্জন করা। তারপর তার সুনাম অর্জন করা, উন্নয়নে অংশগ্রহণ, সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম আছে সেখানে সে অংশগ্রহণ করা। তারপরে সমাজের ক্ষেত্রে সামাজিক অবদান রাখা। সরকার ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটেও ব্যাংকের উদ্দেশ্যগুলো হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন করা। একটি দেশে যে মুদ্রার ব্যবস্থা চালু আছে, তার প্রত্যেক দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো নোট ও মুদ্রার প্রচলন করা। সেটা নতুন নতুন নোট চাহিদার সাথে সাথে সামঞ্জস্য রেখে প্রচলন করবে এবং এগুলো বাস্তবায়ন করবে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। মূলধন গঠনে সহায়তা করা, অর্থাৎ দেশের অবকাঠামোগত উন্নয়নে, ব্যবসা সম্প্রসারণে ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সরকার রাষ্ট্রের পক্ষে ব্যবসায়ীদের মূলধন গঠনে সহায়তা করে, মূলধন কাঠামোটাকে শক্তিশালী করে। বিনিয়োগ ও শিল্পায়নে সহায়তা করে, অর্থাৎ দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য শিল্প স্থাপন করতে হয় এবং ভবিষ্যতে কী ধরনের পণ্য মানুষের প্রয়োজন হতে পারে তার দোরগোড়ায় পৌঁছানোর জন্য বিনিয়োগের যে প্রয়োজন হয়, এই বিনিয়োগ শিল্পায়নে সরকার পরামর্শ দিয়ে সহায়তা করে। তার মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কারো নিকট অধিক টাকা আসার কারণে সে যাচ্ছেভাবে যত্রতত্র সে পণ্য যে কোনো দামে কিনে নিয়ে বাজারকে অস্থিতিশীল করবে, বা একজনই একটি মাত্র পণ্য উৎপাদন করে অধিক পরিমাণ দামে অধিক মুনাফার আশায় সে অধিক মূল্যে বিক্রি করবে। এজন্য এরকম না করতে পারে, এজন্য মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা। তারপরে সর্বোপরি সরকারের উদ্দেশ্য হলো, রাষ্ট্রের উদ্দেশ্য হলো ব্যাংকের কর্মসংস্থান সৃষ্টি করা, অর্থাৎ মূলধন কাঠামো শক্তিশালীর মাধ্যমে মূলধন গঠন হয় এবং ব্যবসা সম্প্রসারণ হয়, যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটেও ব্যাংকের উদ্দেশ্য আছে, অর্থাৎ মালিকের পক্ষে উদ্দেশ্য, সরকারের পক্ষে উদ্দেশ্য, আমাদের মতো যারা গ্রাহক, তো যারা ব্যাংকে কাজ করে, অর্থাৎ ব্যাংকে আমরা টাকা সঞ্চয় করি, আমাদের যে সঞ্চিত আয়ের যে উদ্বৃত্ত অর্থটুকু কোনো এক জায়গায় জমা রাখি নিরাপত্তার জন্য, এই যে এটা, তাই গ্রাহকদের জন্য ব্যাংকের কিছু উদ্দেশ্য আছে। যেমন আমানত সংগ্রহ করা। ব্যাংক কী করে? আমাদের নিকট থেকে 3 রকম আমানত নেয়: চলতি আমানত, সঞ্চয়ী আমানত আর হলো স্থায়ী আমানত। চলতি আমানত কারা হিসাব রাখে? চলতি হিসাব হলো
যারা ব্যবসায়ী নিয়মিত টাকা প্রয়োজন লেনদেন করতে হয়, আদান প্রদান করতে হয়, তাদের জন্য চলতি হিসাব। এই হিসাবে কোনো সুদ দেওয়া হয় না। সঞ্চয়, যারা মাসিক ভিত্তিতে বেতনের বিনিময়ে চাকরি করে, অর্থাৎ তার আয়ের সঞ্চিত কিছু কিছু অর্থ সঞ্চয় করতে পারে, তাদের জন্য সঞ্চয় হিসাব। স্থায়ী আমানত, যাদের অঢেল অর্থাৎ অলস টাকা আছে কিন্তু তাদের বিনিয়োগের মতো সুযোগ নেই, তারা স্থায়ী আমানতে টাকা জমা রাখে। স্থায়ী আমানতে সুদের হার বেশি, সঞ্চয় আমানতে কিছু পরিমাণ সুদ দেওয়া হয়, চলতি হিসাবে কোনো রকম সুদ দেওয়া হয় না। তো নিরাপত্তা, আমাদের নিকট যদি টাকা পয়সা থাকে, চুরি ছিনতাই ডাকাতির ভয় থাকে, এই জন্য আমাদেরকে নিরাপত্তার জন্য ব্যাংক এর একটা উদ্দেশ্য। উপদেষ্টা ও পরামর্শদাতা, অনেককেই ব্যবসায়ীদেরকে কী করে ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকে। প্রতিনিধি হিসাবে কাজ করে, যেমন তোমার বা আমাদের যদি কোনো বাড়ি থাকে, আমি যদি দেশের বাইরে চলে যাই বা অন্য কোথাও থাকি, তো আমার পক্ষে ব্যাংক কী করবে, প্রতিনিধি হয়ে ভাড়াটিয়া থেকে ভাড়া আদায় করে আমাকে পৌঁছিয়ে দিবে, এটাও ব্যাংকের কাজ। অর্থ স্থানান্তর, অর্থাৎ এক জেলায় আমি বসবাস করি, আরেক জেলায় আমি ব্যবসা করি, অর্থাৎ আমি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে বা অন্য কোনো স্থানে টাকা পাঠাতে চাই, তাহলে ব্যাংকের মাধ্যমেও অর্থ স্থানান্তর করা সম্ভব নিরাপত্তার সাথে, দ্রুততার সাথে। জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ, ব্যাংকিং ব্যবস্থা বা অর্থনৈতিক যে সমৃদ্ধিশালীর জন্য মানুষের জীবনযাত্রার মান সহজ হয়েছে এবং অনেক উন্নত হয়েছে। আগে মানুষকে টাকা কী করতে সাথে বহন করে নিতে হতো। ব্যাংকিং কার্যক্রম উদ্ভাবনের পর থেকে মানুষ এখন টাকা সাথে না নিয়ে চেক বই নিয়ে গেলে হয়ে যাচ্ছে। শুধু চেক বই নিয়ে গেলে এখন কী হচ্ছে, আমার সাপোজ ঢাকাতে আমি বসবাস করি, আমার ব্যাংক হলো যে ব্যাংকে আমার হিসাব, সেটা হলো ঢাকায়। তো আমি এখন যদি কক্সবাজার যেতে চাই বা সিলেট যেতে চাই, অথবা আমি যদি রাজশাহী বা রংপুর যাই, তো সেখানে যদি টাকা দরকার হয়, তা আমি এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক কার্ড ব্যবহার করে, ডিভাইস ব্যবহার করে, অথবা চেক বইয়ের মাধ্যমেও আমি কী করতে পারি, সেখানে বসেও, সেই স্থানে বসেও আমি আমার অর্থের যে প্রয়োজন চাহিদা আমি মেটাতে পারি। এগুলো ছিল গত ক্লাসের আলোচনা। আজকে আসো যে নতুন আলোচনা, ব্যাংকের গঠন এবং ব্যাংকের মূলনীতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে সহজ হবে এবং পাঠ্য বই যদি তোমরা একটু নিয়মিত দেখো, তাহলে তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হবে, সৃজনশীল এবং জ্ঞানমূলক বা বহু নির্বাচনী প্রশ্নগুলো, সঠিক আনসার দিয়ে অর্থাৎ তোমরা ভালো ফলাফল অর্জন করে পরিবারের এবং প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারবে। ব্যাংকের গঠন, কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বহু নির্বাচনের জন্য, বহু নির্বাচনী প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য। প্রত্যেক দেশের যে ব্যাংকিং কার্যক্রম চলে সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী। বর্তমানে বাংলাদেশে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। যদি ব্যাংকিং কার্যক্রমও 2 রকম হইতে পারে, একটা প্রাইভেট আবার হলো পাবলিক। তো আবার অংশীদারের ভিত্তিতেও হতে পারে। অংশীদারির ক্ষেত্রে সাধারণ অংশীদারি ব্যবসায় 2 থেকে 20 জন, ব্যাংকিং অংশীদারি ব্যবসা হলো 2 থেকে 10 জন। আর প্রাইভেট ব্যাংক স্থাপন করতে গেলে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে যে কোনো প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। আর পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় যদি কোনো ব্যাংক স্থাপন করতে চাই, তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের মাধ্যমে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের যে নির্বাচনী পলিসি আছে সেই নির্বাচনের মাধ্যমে সীমাহীন পরিচালক একাধিক, অর্থাৎ 13-র অধিকও পরিচালকের মাধ্যমে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। তোমরা এটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়বে এবং কয়েকবার লিখে নেবে যেন তোমাদের ভুল না হয়। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব নয়, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো সমবায় বা অন্যান্য যে কোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে চিহ্নিত হবে। বাংলাদেশে এখন যে বিভিন্ন বাজারগুলোতে গেলে দেখা যায় তোমার কোঅপারেটিভ সোসাইটি, অমুক কোঅপারেটিভ, ঢাকা কোঅপারেটিভ সোসাইটি, বহুমুখী কোঅপারেটিভ সোসাইটি, এগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন
সমবায় মন্ত্রণালয় এর বা সমবায় অধিদপ্তরের অধীনে রেজিস্টার্ড হয়ে তারা কি করে অর্থ কার্যক্রম পরিচালনা করে, এটা সম্পূর্ণরূপে বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে পরিচালিত বা চিহ্নিত হয়। এই জন্যই মানুষ কিছুদিন পরপর দেখা যায় যে টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে। এগুলো যেহেতু বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নাই, তাই সে যে কোনো এক জায়গায় সমবায় অধিদপ্তর থেকে, জেলা সমবায় অফিস থেকে কী করে একটি রেজিস্ট্রেশন নিয়ে কোঅপারেটিভ সোসাইটি স্থাপন করে। কিছুদিন তার উদ্দেশ্য হাসিলের জন্য, অসৎ যে উদ্দেশ্য থাকে যে মানুষের সহজ সরল মানুষদের এই সঞ্চিত অর্থগুলোকে কী করে অধিক মুনাফা দেখিয়ে সে প্রথম কিছু সময় মুনাফাগুলো দেয় ঠিকই, যখন তার কাঙ্ক্ষিত অর্থ চলে আসে তখন কি করে সে লোপাট হয়ে যায়, অর্থাৎ তালা মেরে সমস্ত তলপিতল নিয়ে ভেঙে যায়, যার কারণে মানুষ কিছুদিন পরপর এরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমরা যারা ব্যবসা শিক্ষার্থী তার নিজেরাও জিনিসটা বুঝবো এবং আমাদের যে পারিপার্শ্বিক বন্ধুরা আছে মানবিক শাখার, বিজ্ঞান শাখার, তাদেরকেও বোঝানোর চেষ্টা করব যে ব্যাংকিং যে প্রচলিত যে ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হয়, সেখানে যেন টাকা পয়সা রাখে তাদের পিতামাতারা, তাদের আত্মীয় স্বজনরা অন্য কোথাও জন্য না, অর্থাৎ সমবায় অধিদপ্তরের সমবায় অফিস থেকে যে রেজিস্টার্ডের মাধ্যমে অর্থ কোথাও সঞ্চিত অধিক মুনাফার আশায় সঞ্চয় করে, তা যখন তখন চলে যেতে পারে, উধাও হয়ে যেতে পারে। এজন্য মানুষ যেন অধিক লোভের আশায় এরকমভাবে যেন প্রতারিত না হয়, এটা আমরা নিজেরাও যেন প্রতারিত না হই, অন্যরা যেন আমাদের পরিচিত জনেরাও প্রতারিত না হয়, সে ব্যাপারে তোমরা সচেষ্ট করতে পারো। আর এগুলো সম্পূর্ণ বেআইনি ব্যাংকিং ব্যবস্থা, অর্থাৎ সমবায় অধিদপ্তরের আন্ডারে যে কোঅপারেটিভ সোসাইটিগুলো চলছে রেজিস্টার্ড হয়ে, এগুলো সম্পূর্ণ বেআইনি অর্থ ব্যাংকিং ব্যবস্থা। আচ্ছা, ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি। ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসা। ব্যাংকিং কি একটি ঝুঁকিবহুল ব্যবসা। ঝুঁকি মোকাবেলার শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না করলে ঝুঁকি এড়ানো কঠিন। যদি তুমি ঝুঁকি মোকাবেলা শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না থাকে, তাহলে ঝুঁকি এড়ানো কী হবে? কঠিন হবে। অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়, যা নিম্নে আলোচনা করা হলো। তুমি তো যেহেতু অন্যের সঞ্চিত অর্থ নিয়ে আমাদেরকে ব্যাংকিং কার্যক্রম ব্যবসা পরিচালনা করতে হয়, তাহলে তাকে কিছু মৌলিক নীতি অবশ্যই মেনে চলতে হয়, যাতে ঝুঁকি এড়ানো যায় এবং ঝুঁকিকে এড়িয়ে সুনামের সাথে, সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম চালানো যায়। আসো, প্রথম নীতি হলো নিরাপত্তার নীতি। ব্যাংক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো গ্রাহকের অর্থ ও ঋণ হিসাবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধান। গুরুত্বপূর্ণ নীতি গ্রাহকের অর্থ ও ঋণ হিসাবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকের ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার যে ঋণ নেবে, ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত। ঋণ প্রদানের সময় কী করতে হবে? যে ঋণ নিবে তার সচ্ছলতা ও সততা সম্পর্কে জানব, বিচার বিশ্লেষণ করব এবং তার পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত, অর্থাৎ তাহলে সে যেন ঋণ খেলাপি না হয়। বাংলাদেশে কিছু তসরুপ যারা করে, তহবিল তসরুপ করে এবং অসৎ ব্যক্তির কারণে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাংকিংয়ে যে কুঋণগুলো হচ্ছে বা ঋণ খেলাপি তৈরি হচ্ছে, তার পর্যাপ্ত জামানত না থাকার কারণে কি হচ্ছে? সে তার ঋণ আদায় করতে পারছে না। এজন্য নিরাপত্তা নীতি। ব্যাংক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো অর্থাৎ এই নিরাপত্তার নীতি, অর্থাৎ যখন মানুষকে আমি ঋণ প্রদান করব, ওই ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততার দিক বিবেচনা করব এবং তার থেকে পর্যাপ্ত জামানত গ্রহণ করা। মুনাফার নীতি। সুষ্ঠু মুনাফা অর্জন করা ব্যাংকের আরেকটি অপরিহার্য নীতি। সুষ্ঠু মুনাফা অর্জন করা, অর্থাৎ অবৈধভাবে মুনাফা না করে, অর্থাৎ দেশের ব্যাংকিং আইন অনুযায়ী সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জন করাও এটাও একটি অপরিহার্য নীতি। আমানতকারীগণকে প্রদত্ত সুদ ও ঋণ গ্রহীতাদের নিকট থেকে প্রাপ্ত সুদের পার্থক্যই ব্যাংকের মুনাফার প্রধান অংশ। ব্যাংক কীভাবে মুনাফা করে? আমরা যারা অর্থ জমা রাখি চলতি, সঞ্চয়ী বা স্থায়ী আমানতের মাধ্যমে, আমাদেরকে যে ব্যাংক সঞ্চয়ী এবং আমানত হিসাবে
বিপরীতে যে সুদ দেয়, এবং ঋণ ব্যাংক কী করে, যাদেরকে ঋণ প্রদান করে আমাদেরকে সুদ দেয় কম কম টাকা কম হারে, এবং ঋণ গ্রহীতাদের কাছে বেশি হারে সুদ আদায় করে। এই যে দুইয়ের পার্থক্য, এই দুইয়ের পার্থক্যটাই হলো ব্যাংকের মুনাফা। এটাই ব্যাংকের মুনাফার প্রধান অংশ। তারল্য নীতি, আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হয়। আবার এটা বিবেচনায় রেখে যদি আমানতের সব টাকা ব্যাংক তরল অবস্থায় রেখে দেয় তবে ব্যাংকের কোনো বিনিয়োগ হবে না। আমানতকারী যখন টাকা রাখে, যখন সে টাকা তুলতে চায়, এই জন্য নগদ টাকা তখন চাওয়া মাত্রই তাকে নগদ টাকা দিতে হয়। এই জন্য ব্যাংক কী করবে, তার সমস্ত টাকাই নগদ তরল অবস্থায় রাখার জন্য সে সব টাকা রেখে দিবে না। সে কী করবে, কিছু টাকা বিনিয়োগও করবে। আবার সব টাকা বিনিয়োগও করবে না, আবার রেখেও দেবে, এরকম না যেন হয়। ব্যাংকটিকে কোনো যদি বিনিয়োগ না করে তাহলে ব্যাংকের কোনো মুনাফাও হবে না। সুতরাং সার্থক ব্যাংক ব্যবসা মানে হলো সঠিক তারল্য নীতি, যেখানে অতিরিক্ত তারল্যও থাকবে না, আবার তারল্য সংকটও হবে না। তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের অন্যতম মূলনীতি। তারল্য নীতি কি ব্যাংক ব্যবসায়ের একটি অন্যতম মূলনীতি। অর্থাৎ আমরা যারা আমানত হিসেবে টাকা রাখি, আমার আমানতের সম্পূর্ণ টাকা তরল অবস্থায় সে রেখে দিবে না, আর সম্পূর্ণ টাকাও সে বিনিয়োগ করে অধিক মুনাফার চেষ্টা করবে না। এবং আমি যখন টাকা চাবো তখন সে যেন টাকা ফেরত দিতে পারে, এই জন্য কী করতে হবে, এমন একটি তারল্য নীতি আমাকে অবলম্বন করতে হবে, মেনে চলতে হবে, যেন অধিক তারল্য না থাকে এবং তারল্য সংকটও না হয়। আর এটি একটি অন্যতম মূলনীতি। প্রাচুর্য বা সচ্ছলতার নীতি, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতা প্রয়োজন। ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে আমাদেরকে যারা ব্যাংক পরিচালনা করবে তাদের আর্থিক সচ্ছলতা প্রয়োজন। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে। আর্থিক সচ্ছলতার অভাবে কী হতে পারে, ব্যাংক দেউলিয়া হতে পারে। তাই আর্থিক সচ্ছলতা বা প্রাচুর্য ব্যাংকের একটি অন্যতম নীতি। যেমন কিছুদিন আগে 2012-13 সালে অর্থ বছরে কী হয়েছে, ফার্মার্স ব্যাংক নামে ওই সময় 9টি ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। তার মধ্যে 3টি ব্যাংক অলরেডি ঋণ খেলাপির মাধ্যমে জর্জরিত, আর একটি ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে বিলুপ্ত হয়ে নতুন একটি ব্যাংক তৈরি হয়েছে। অলরেডি সেটা কী হয়েছে, একেবারে বিলুপ্ত ফার্মার্স ব্যাংক নামে একটি ব্যাংক ছিল, যা 4-5 বছর রান করতে না করতেই ঋণ খেলাপির কারণে দেউলিয়া হয়ে গিয়েছে। আর্থিক সচ্ছলতার অভাবে সে কী হয়েছে, দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে। তাই আর্থিক সচ্ছলতা বা প্রাচুর্য ব্যাংকের একটি অন্যতম নীতি। দক্ষতার নীতি, ব্যাংক ব্যবস্থাপনায় বোর্ড, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতায় ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে। এই যে ব্যবস্থাপনা বোর্ড থাকে, যারা পরিচালক এবং চেয়ারম্যান থাকে তারা, কর্মকর্তা, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা যারা ব্যাংকের কার্যক্রম পরিচালনায় সরাসরি জড়িত, এবং কর্মচারীদের দক্ষতায় যারা এই যে কাজটা ব্যাংক করতে যাচ্ছে, যাদের দিয়ে করা হয়েছে, কর্মচারী বা কর্মকর্তা, তাদের দক্ষতায় ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে। প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনের জন্য তাই দক্ষতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জন করার জন্য দক্ষতা একান্তভাবে প্রয়োজন। সেবার নীতি, ব্যাংকের গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। ব্যাংক শুধু আমার টাকা জমা রাখবে, আমি চাওয়া মাত্র টাকা ফেরত দিবে, এটাই শুধু তার কাজ না। ব্যাংক আমার পক্ষে কী করে, এখন বিদ্যুৎ বিল সংগ্রহ করে, তারা আমাদের সহজের জন্য কি আমাদের বিদ্যুৎ বিল বা পানি বিল বা গ্যাস বিল অফিসে গিয়ে না দিয়ে ব্যাংকের মাধ্যমে আমরা সেবা নিচ্ছি, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারছি। তারপর আমাদের লকার ভাড়ার মাধ্যমে সে আমাদের কী করতেছে, আমাদের সম্পদের নিরাপত্তা প্রদান করতেছে। এজন্য ব্যাংকের গ্রাহকদের বহুবিধ সেবাদানের মাধ্যমে ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। গ্রাহকদের পর্যাপ্ত বহুমুখী সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতি সম্ভব। এই যে বিভিন্ন সেবাদানের মাধ্যমে কী করতেছে, ব্যাংকের অধিক মুনাফা অর্জন করতে পারবে এবং ব্যাংকের উন্নতিও বেশি সম্ভব। প্রচার নীতি, উপযুক্ত, বোধগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব। অর্থাৎ কিছুদিন আগে ছিল যেমন সোনালী ব্যাংকে যেটা ছিল, কোনো টাকা স্থায়ীভাবে রাখলে 6 বছরে দ্বিগুণ হতো, এটা একটা প্রচার। সমস্ত ব্যাংকগুলোর গেটের সামনে, বুথের সামনে, অর্থাৎ ব্যাংকের ভিতরে ঢুকলেই দেখা যেত টাকা যদি রাখা হয় তা 6 বছরে দ্বিগুণ হবে।
এখন দেখা যায় 7 বছরে দ্বিগুণ হবে। আবার অনেকগুলো ব্যাংকে এখন রেট কী করে একেবারে সবার চোখে যেন পড়ে, এই জন্য ব্যাংকে ঢোকা মাত্রই এমন একটা জায়গায় তারা প্রচার ব্যবস্থাপনা বিজ্ঞাপন দিয়ে রাখে। আবার টিভিতে স্ক্রলিংয়ের মাধ্যমে তারা এখন কী করে বিজ্ঞাপন দিয়ে থাকে। উপযুক্ত বোধগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব। ব্যাংক তার কর্মদক্ষতা, বিশ্বস্ততা ও সেবামূলক কার্যাদি বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরে আস্থা ও মুনাফা অর্জন করতে পারে। ব্যাংক কী করে তার কর্মদক্ষতার মাধ্যমে, বিশ্বস্ততা ও সেবামূলক যে কার্য সম্পাদন করছে এগুলো বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরে আস্থা ও মুনাফা অর্জন করতে পারে। যেমন এখন দেখা যাচ্ছে টিভি খুললেই কিছু সময় পরপরই যে বিজ্ঞাপন আইএফআইসি ব্যাংক একেবারে দেখা যাচ্ছে। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের পড়াচ্ছে, তখন তার প্রতিবেশীকে আইএফআইসি ব্যাংকের নাম তুলে ধরছে। এটা একটা প্রচার নীতি। এই যে প্রচারের মাধ্যমে মানুষের নিকট সেটা আরও বোধগম্য করে তুলছে। গোপনীয়তার নীতি। ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের একটি উপায় তাদের হিসাবের গোপনীয়তা রক্ষা করা। আমরা যারা হিসাব রাখি আমাদেরকে ব্যাংকের মক্কেল বলা হয়। এই গ্রাহকদের কী করতে হবে, আস্থা অর্জনের জন্য সে তার হিসাবের গোপনীয়তা রক্ষা করা। তাই গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের একটি অন্যতম নীতি। সুনামের নীতি। উন্নত ব্যবস্থাপনা, দক্ষ পরিচালনা, গোপনীয়তা রক্ষা এবং সেবামূলক কাজের মাধ্যমে বাজারে সুনাম সৃষ্টি করা ব্যাংকের একটি অন্যতম মূল নীতি। কী করা? উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে, দক্ষ পরিচালনার মাধ্যমে, গোপনীয়তা রক্ষা করার মাধ্যমে এবং সেবামূলক কাজের মাধ্যমে বাজারে সুনাম সৃষ্টি করা। অর্থ কোন বাজারে? অর্থ বাজারে, মুদ্রা বাজারে সুনাম সৃষ্টি করা ব্যাংকের একটি অন্যতম মূল নীতি। বিনিয়োগ নীতি। বিনিয়োগের শর্তসমূহ, যেমন বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার ইত্যাদি। তো বিনিয়োগের শর্তসমূহ যে নীতি অনুসরণ করা হয়, বিনিয়োগের শর্তসমূহে যে নীতি অনুসরণ করা হয় তাই বিনিয়োগের নীতি। তোমাদের যারা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল 2021 শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার্থী, তাদের এই যে সম্প্রতি যে পরীক্ষাটা নেওয়া হয়েছে এখানে একটা বিনিয়োগ নীতি নিয়ে প্রশ্ন ছিল। বিনিয়োগ নীতি কী? তোমরা কেউ এটা সঠিক আনসার দিতে পারোনি, ম্যাক্সিমামে এটা ফাঁকা রেখেছ যেই খাতাগুলো পেয়েছি। তো বিনিয়োগ নীতি কি? তোর মনোযোগ দিয়ে শোনো। তোমার বিনিয়োগের শর্তসমূহে যে নীতি অনুসরণ করা হয়, অর্থাৎ বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার। বিনিয়োগের শর্তসমূহে যে নীতি অনুসরণ করা হয়, অর্থাৎ বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার ইত্যাদি সহ, তাই বিনিয়োগ নীতি। এটা মুখস্থ করবে এবং মনে রাখার চেষ্টা করবে। বিনিয়োগের শর্তসমূহে যে নীতি অনুসরণ করা হয়, অর্থাৎ বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার ইত্যাদি, তাই হলো বিনিয়োগ নীতি। সুষ্ঠু বিনিয়োগ নীতির উপর ব্যাংকের সফলতা অনেকাংশে নির্ভর করে। সুষ্ঠু বিনিয়োগ নীতির মাধ্যমেই ব্যাংকের সফলতা নির্ভর করে। উন্নয়নের নীতি। মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য সহযোগিতা করাও ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নীতি। মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নয়নে সহযোগিতা করাও এটি একটি গুরুত্বপূর্ণ নীতি ব্যাংকের জন্য। উদ্দেশ্যের নীতি। ঋণ প্রদানের পূর্বে ব্যাংক প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিবেচনা করে। ঋণ প্রদানের পূর্বে কী করবে? ব্যাংকগুলো কী করবে? প্রস্তাবিত যে প্রকল্পে সে ঋণ প্রদান করবে এটার উৎপাদনশীলতা ও লাভজনকতা বিবেচনা করবে। এই ব্যাপারে অনুৎপাদনশীল ও অনিশ্চিত ক্ষেত্রে ঋণ প্রত্যাখ্যান করা ব্যাংকের একটি উল্লেখযোগ্য নীতি। তাহলে উদ্দেশ্য নীতি কি? আমি যখন ঋণ প্রদান করব, ওই প্রতিষ্ঠানের যে প্রকল্পে বিনিয়োগ করব সেখানে উৎপাদনশীলতা কীরকম আর লাভজনকতার হার কীরকম এটা বিবেচনা করব। যদি উৎপাদনশীলের অর্থাৎ অনুৎপাদনশীল হয় এবং অনিশ্চিত হয়, লাভের ক্ষেত্রটা অনিশ্চিত থাকে, সেটা আমরা সেই ঋণ প্রকল্প আমরা প্রত্যাখ্যান করব। এটা একটা উল্লেখযোগ্য নীতি ব্যাংকের। মিতব্যয়িতার নীতি। স্বল্প ব্যয়ে অধিক মুনাফা ব্যাংকের অন্যতম নীতি। স্বল্প ব্যয়ে অধিক মুনাফা, এটাও তোমাদের ফিন্যান্সের জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছিলাম। 2-4 জন এটা সঠিক লিখেছ, ম্যাক্সিমামই সবাই ভুল করেছ। স্বল্প ব্যয়ে অধিক মুনাফা ব্যাংকের অন্যতম নীতি। ব্যয় সংকোচন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন সম্ভব। এই কথাটা এক্সাক্ট ব্যয় সংকোচনের মাধ্যমে মিতব্যয়িতার নীতি। মিতব্যয়িতার নীতি কি? ব্যয় সংকোচন করা। এই কথাটা সবাই লিখতে পারবে, মাত্র 4 জনের মতো লিখেছ। ব্যয় সংকোচন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। সততা ও বিশ্বস্ততার নীতি। দক্ষ ব্যাংক ব্যবসার পূর্ব শর্ত হলো
ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা। দক্ষ ব্যাংক ব্যবসার পূর্ব শর্ত কি? গ্রাহকদের আস্থা। ব্যাংকের উপর গ্রাহকদের পূর্ণ আস্থা। এই আস্থা অর্জনের জন্য ব্যাংক বিভিন্ন প্রকার সততা ও বিশ্বস্ততার নীতি অবলম্বন করে থাকে। ব্যাংক কী করে থাকে? আমাদের আস্থা অর্জনের জন্য, গ্রাহকদের আস্থা অর্জনের জন্য, সততা ও বিশ্বস্ততার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। এই আস্থার বলেই গ্রাহক তাদের অর্থ ও মূল্যবান সম্পদ লকার সেবা ব্যাংকের কাছে জমা রাখে। অর্থ ও মূল্যবান সম্পদ, দলিল, স্বর্ণালঙ্কার, এগুলো কী করে? লকার সেবার মাধ্যমে আমরা ব্যাংকের কাছে জমা রাখি। সাবধানতার নীতি। অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের সাবধানতার নীতি মেনে চলা বাঞ্ছনীয়। অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর জন্য ব্যাংকের কী দরকার? সাবধানতার নীতি মেনে চলা বাঞ্ছনীয়। বিশেষায়নের নীতি। বৈদেশিক বাণিজ্য, ঋণদান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করে থাকে, ফলে কার্যের দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, দশম শ্রেণী এবং এসএসসি 2021 শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে এই অংশগুলো পড়বে। তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আমি এখানে বেশ কিছু প্রশ্ন করেছিলাম, তোমরা 2-1 সবগুলো সঠিক উত্তর দিয়েছ, আর সবাই ভালো মতো দিতে পারো নাই। আর বিনিয়োগ নীতি কেউই সঠিক উত্তর দিতে পারো নাই। তোমরা যদি এই নীতিগুলো ভালোভাবে বাসায় পড়ো, পাঠ্য বই থেকে আলোচনা শোনো, তোমাদের জন্য বোধগম্য হবে এবং সঠিক ও সহজে উত্তর প্রদানের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে পারবে। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনে, পাঠ্য বই পড়ে তোমাদের নিজেদের জ্ঞানকে আরও পরিশীলিত ও শানিত করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।